গুড আফটারনুন সবাইকে। আজকে তোমরা আছো এবং আগের দিন ক্লাসে আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে তোমাদের ডিএসসির যে পেপারটা, সেই ডিএসসির পেপারটা যেটা দুটো ডিএসসি পেপার আছে। একটা তোমার অ্যানথ্রোপোলজি অফ হেলথ, যেটা নিয়ে আমরা আগে এবং ভবিষ্যতে অনেক বেশি আমরা আরো এগিয়ে যাব, চিন্তা ভাবনা করব এবং আশা করি এই ব্যাপারটা আগের ক্লাসে আমি বোঝাতে পেরেছি। আমার কাছে রেকর্ডিং আছে এবং আমি এটা আমার ওয়েবসাইটে বা যেখানে খুশি আমি সেখানে আপলোড করে দেবো, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের যখন প্রয়োজন হবে তখন একবার তোমরা দেখে নিও। আর কি, আর দুটো কোর পেপার, আর একটা ডিএসসি পেপার আছে, সেখানে ট্রাইবাল ডেভেলপমেন্টের উপর ডিএসসি পেপারটা, এবং সেটা সুচিস্মিতা এবং তনুশ্রী এবং শাশ্বতী মিলে পড়াবে। সেটা নিশ্চয়ই ওরা এগিয়েছে কিছুটা। যাই হোক কেন, দুটো যে কোর পেপার আছে, দুটো কোর পেপারের মধ্যে একটা পেপার হচ্ছে হিউম্যান পপুলেশন জেনেটিক্স। আজকে যেরকম আমি আগের দিনের ক্লাসে তোমাদের করেছিলাম যে অ্যানথ্রোপোলজি অফ হেলথ নিয়ে একটা ওভারঅল সিলেবাস ওরিয়েন্টেশন করিয়েছিলাম। আজকে আমি তার মধ্যে আমি কোশ্চেনও বলেছিলাম কি ধরনের কোশ্চেন আসতে পারে না আসতে পারে, খুব স্পেসিফিক্যালি আমরা এগোবো। আজকে আমি হিউম্যান পপুলেশন জেনেটিক্স নিয়ে খুব স্পেসিফিক ভাবে আমি একটুখানি ওরিয়েন্টেশনটা সেরে ফেলতে চাই। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যখন একটা কোর্স শুরু হয় তখন সিলেবাস ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি একবার মাথার মধ্যে গেঁথে যায় যে আমার এই সিলেবাস আছে এবং এটা আমি এটুকু আমাকে করতে হবে, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, তাহলে আমার কাছে জিনিসটা অনেক সোজা হয়ে যায়। তো আমি আবার শেয়ার করছি আমার স্ক্রিনটা, যেখানে দেখা যাক যে আশা করি তোমরা প্রত্যেকেই শেয়ারিংটা দেখতে পাচ্ছ। যে ফিফথ সেমিস্টার কোর্স কোড হচ্ছে ANTACOR 11T, নাম হচ্ছে হিউম্যান পপুলেশন জেনেটিক্স, ক্রেডিট 4। এবং এছাড়াও আমাদের এখানে আছে যেটা, সেটা হচ্ছে লাস্টের দিকে ক্রেডিট 2, ANTACOR 11P, হিউম্যান পপুলেশন জেনেটিক্স। P মানে হচ্ছে প্র্যাকটিক্যাল আর T মানে হচ্ছে থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল দিয়ে আমি আগে তোমাদের বলার চেষ্টা করি। পপুলেশন জেনেটিক্স এর মধ্যে যে প্র্যাকটিক্যাল গুলো আছে, ব্লাড গ্রুপ টাইপিং, যে হাউ ইউ টাইপ ইউর ব্লাড গ্রুপ। প্রচুর ব্লাড গ্রুপ আছে, তার মধ্যে শুধু দুটো মাত্র ব্লাড গ্রুপকে আমরা এখানে দেখবো। আশা করি কি করে করব সেটা আমরা হয়তো বাই অবজারভেশন করতে পারি। তোমরা বাড়িতে আছো, কারণ এখানে অ্যান্টিসেরা তো আমাদের পাবো না, প্রত্যেকের কাছে অ্যান্টিসেরা পাবো না। এখনো আমাদের 6 মাস আছে, 5 মাস আছে, যেখানে এন্ড সেমিস্টারের দিকে গিয়ে হয়তো আমরা প্র্যাকটিক্যাল করাতে পারি। আদারওয়াইজ আমরা অন্য চিন্তা করব, আইডেন্টিফিকেশনে যাব, স্লাইড তৈরি করব এবং সেখানে এবিও ব্লাড গ্রুপ কি করে, কার এ, কার বি, কার এবি, কার ও, এই ব্লাড টাইপ, এবং আরএইচ শুধুমাত্র ডি, হ্যাঁ, যে পজিটিভ আরএইচ ব্লাড গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভ, সেটাও আমরা দেখব। এটা একটা প্র্যাকটিক্যাল আছে, 10 জন পার্টিসিপেন্টসের উপরে করতে হবে। সেকেন্ড প্র্যাকটিক্যাল হচ্ছে কালার ব্লাইন্ডনেস। এখানে ডিউটান টাইপ এন্ড প্রোটন টাইপ, এস্টিমেশন অফ ক্যারিয়ার, এস্টিমেশন অফ মেল ফিমেল রেশিও। 20 জন পার্টিসিপেন্ট অ্যাটলিস্ট নিতে হবে, সেটা করতে হবে। এবং কালার ব্লাইন্ডনেস আমরা বেসিক্যালি কালার ব্লাইন্ডনেস করি বাই ইউজিং অফ ইশিহারা কালার চার্ট, এখানে আমরা দেখব। 3 নম্বর প্র্যাকটিক্যাল হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ দ্য সেক্স ক্রোম্যাটিন, ইনঅ্যাক্টিভেটেড এক্স ক্রোমোজোম, 1 মেল 1 ফিমেল, 50 সেল ইচ। আমরা জানি যে সেক্স ক্রোম্যাটিন শুধুমাত্র ফিমেলদের মধ্যেই থাকে, আর যারা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি সিনড্রোমিক পেশেন্ট, যাদের ডবল এক্স আছে, যেমন ক্লাইনেফেল্টার সিনড্রোম, XXY, এই একটা এক্স ইনঅ্যাক্টিভেট থাকে এবং তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি বাক্কালস মেয়ার থেকে, মুখের মধ্যে থেকে ওটাকে নিয়ে যে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে সেল,
সেই সেল নিয়ে সেল কালচার করে। এটা এখানে তো সম্ভব না, তবে আমরা অবশ্যই এটা প্র্যাকটিক্যালটা অন্যভাবে করব, ভার্চুয়ালি আমরা করার চেষ্টা করব। আমরা এখানে হয়তো এক্স্যাক্টলি সলিউশন তৈরি করতে পারবো না, কিন্তু কি করে তৈরি করতে হয় যদি আমাদের কোনো ভিডিও ক্লিপস আমরা খুঁজে পাই তাহলে নিশ্চয়ই সেটা আমরা শেয়ার করব, এবং সেখান থেকে আমরা সেক্স ক্রোমাটিন আইডেন্টিফিকেশন কি করে করতে হয় সেটা জানবো। এবার 4 নম্বর প্র্যাকটিক্যাল আছে, সেটা হচ্ছে পিটিসি টেস্টিং এবিলিটি। এটা একটা অটোসোমাল ডমিনেন্ট ট্রেট। পিটিসির পুরো কথা হচ্ছে ফিনাল থায়োকার্বামাইড। এটা একটা বিটার টেস্ট আসে একটা দলীয় দ্রবণের মাধ্যমে, কিন্তু তোমাদের এখানে শুধু টেস্টার এবং নন টেস্টার আছে। এবং তারপরে একটা কথা আছে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এস্টিমেশন, অর্থাৎ ইট ইজ ভেরি টাফ। মানে এই পিটিসি টেস্টিং এবিলিটি যদিও বা একটা অটোসোমাল ডমিনেন্ট ট্রেট, কিন্তু পপুলেশনে এটার একটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন আছে। হ্যাঁ, বাইমোডাল মানে যে তোমরা ভালো করে জানো দুটো মোড আছে। একটা মোড হচ্ছে ডমিনেন্ট জিনোটাইপ, ডবল ক্যাপিটাল টি, আরেকটা হচ্ছে রিসেসিভ জিনোটাইপ, স্মল টি। আর মাঝখানে যেটা কম আছে সেটা হচ্ছে হেটেরোজাইগোট কন্ডিশন, ক্যাপিটাল টি স্মল টি, অ্যাকর্ডিং টু মেন্ডেলিয়ান ল অফ ইনহেরিটেন্স। তো এখানে যদি আমরা ক্যাপিটাল টি 20 জনের মধ্যে ধরো আমরা 8 জন পেলাম, আর ক্যাপিটাল স্মল টি আমরা 8 জন পেলাম, তাহলে 8 আর 8 16 জন হলো। আর যদি 4 জন আমরা ক্যাপিটাল টি স্মল টি পাই, তাহলে আমার 20 জন পপুলেশনে যদি আমরা কাজ করি তাহলে আমরা একটা ফ্রিকোয়েন্সি, একটা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি পাবো। এবং সেই জিনোটাইপিক ফ্রিকোয়েন্সির মধ্যে দুটো অ্যালিল আছে, দুটো জিন আছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে স্মল টি। তাহলে এখানে বলেছে যে অ্যালিল ফ্রিকোয়েন্সি এস্টিমেশন, এই অ্যালিল ফ্রিকোয়েন্সি এস্টিমেশন করতে হবে যে কত পার্সেন্ট ক্যাপিটাল টি আছে এবং কত পার্সেন্ট স্মল টি আছে। এই ক্যাপিটাল টি এবং স্মল টি এই দুটো এস্টিমেশন করতে গেলে আমরা, যেহেতু এটা বাই অ্যালিলিক, সেহেতু আমাদের জিন কাউন্টিং মেথড, আমাদের 2 রকমের মেথড আছে। যেখানে বাই অ্যালিলিক সেখানে দুটো অ্যালিল আছে, ক্যাপিটাল টি আর স্মল টি, ফলে সেখানে আমরা জিন কাউন্টিং মেথড ইউজ করি। আর যেখানে 2 এর অধিক অ্যালিল আছে সেখানে আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন করি। যেমন এবিও ব্লাড গ্রুপে ব্লাড টাইপ হচ্ছে এ বি আর ও, কিন্তু এই চারটে ব্লাড টাইপের মধ্যে যে ব্লাড অ্যালিল গুলো আছে এবিও ব্লাড গ্রুপের সেটা হচ্ছে এ বি আর ও। ফলে এখানে 2 এর অধিক অ্যালিল আছে, 2 এর অধিক অ্যালিল থাকার জন্য আমরা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন করি। এবং অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল না করাতে পারলেও সেরকম ভাবে ফিজিক্যালি আমরা অবশ্যই ভার্চুয়ালি এগুলোর প্রতি ওরিয়েন্টেড হব, এবং আশা করি তোমরা এগুলো টোটালটাই বুঝতে পারবে। 2 ক্রেডিটের 4টে প্র্যাকটিক্যাল আছে। কিন্তু আবারও বলি, যেরকম পাবলিক হেলথের প্র্যাকটিক্যাল করার আগে, শিডিউল বানানোর আগে পাবলিক হেলথের বেসিক কনসেপ্টটা বোঝা খুব জরুরি, সেরকমই হিউম্যান পপুলেশন জেনেটিক্স বোঝার আগে, প্র্যাকটিক্যাল করার আগে হিউম্যান পপুলেশন জেনেটিক্স এর ফান্ডামেন্টাল গুলো বোঝা খুব জরুরি। সেই জন্য আগে আমরা স্ট্রেস দেব আমাদের থিওরিটিক্যাল পেপারটাকে যাতে কমপ্লিট করে নেওয়া যায়। তো সেখানে থিওরিটিক্যাল পেপারে তোমরা ভালো করে দেখছো, প্রথমটা বোল্ড করা নেই, ইউনিট 1 ফান্ডামেন্টালস অফ হিউম্যান পপুলেশন জেনেটিক্স, ইউনিট 2 ইকোলজিক্যাল জেনেটিক্স এন্ড পলিমরফিজম, আমরা আগের দিন একটু আলোচনা করেছি, ইউনিট 3 ইকুইলিব্রিয়াম অফ অ্যালিল ফ্রিকোয়েন্সি, হার্ডি-উইনবার্গ প্রিন্সিপল, আর ইউনিট 4 ডায়নামিক্স অফ অ্যালিল ফ্রিকোয়েন্সি, এভোলিউশনারি ফোর্সেস, ইউনিট 5 পপুলেশন স্ট্রাকচার এন্ড অ্যাডমিক্সচার ইন হিউম্যান পপুলেশন, এবং ইউনিট 6 হিউম্যান এভোলিউশনারি জেনেটিক্স। একটা কথা তোমাদের আমি বলতে আমার ইচ্ছা করছে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর trying to understand the human population genetics in a very comprehensive way,
during the undergraduate courses. And if you will able to grasp this knowledge, you can able to communicate with any population geneticist who are mainly interested in order to understand how human population evolve on the basis of different genetics marker. তো আমি প্রথম থেকে এই যে আমাদের টোটাল হচ্ছে তাহলে 6খানা ইউনিট, এই 6খানা ইউনিটের প্রথম যে ইউনিট এক এক করে আমি একটু বুঝিয়ে দিতে যাচ্ছি। আগের দিনও আমি বলেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিংস আছে। যেমন হিউম্যান, হু আর দ্য হিউম্যানস, তুমি যখন পড়েছো যে স্পেসিয়েশন, দ্য ম্যানস পজিশন ইন অ্যানিমাল কিংডম, humans they are the primates. Now humans, they may be the individual human, or they may be a group of humans. A group of humans is known as population. When you are studying genetics, because genetics has two major attributes. প্রথম অ্যাট্রিবিউটসটা কি আমি আগেও বলেছিলাম যে হেরিডিটি। একটা যে কোনো ট্রেটের সাপেক্ষে সেটা কোনো ফিজিক্যাল ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো রোগ হতে পারে, সেটা কোনো ট্রেট হতে পারে। সেই জিনিসটার কতখানি জিন দায়ী এবং কতখানি এনভায়রনমেন্ট দায়ী, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, যেমন আমাদের হাইট যদি ধরো, হাইটের 75% জিন দায়ী। কটা জিন দায়ী সেই নিয়ে আমি আসছি না, 75% জিন দায়ী। আর যদি ডায়াবেটিস ধরো একটা রোগ, সেখানে ডায়াবেটিস অনেক রকমের হয়। এক রকমের ডায়াবেটিসকে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, যাকে শর্ট ফর্মে বলা হয় NIDDM। এই NIDDM কিন্তু 99.9% কনকর্ডেন্স রেট মানে হচ্ছে প্রায় 99% জিন দায়ী, 1% এনভায়রনমেন্ট দায়ী। তো এটা ট্রেড সাপেক্ষে কিন্তু এটা চেঞ্জ হয় যে কতখানি জিন দায়ী, কতখানি এনভায়রনমেন্ট দায়ী। আর সেকেন্ড জেনেটিক্সের যেটা অ্যাট্রিবিউট, যেটা নিয়ে আমরা পড়াশোনা করি, সেটা হচ্ছে হাউ এ পার্টিকুলার ট্রেড is transmitted from one generation to another generation. So this is called the inheritance. It may go through the autosome, then we'll call that this is autosomal inheritance. If the trait will go through the sex chromosome, then we may call it as sex-linked or X-linked inheritance. It may be dominant inheritance, the dominant trait, or it may be the recessive trait. Whatever the trait. তো এটা হচ্ছে হিউম্যান, এটা হচ্ছে জেনেটিক্স। এবার এই জেনেটিক্সটা যখন হিউম্যানের সাথে আমরা যোগ করছি, হিউম্যানের কোনো ট্রেট নিয়ে আমরা আলোচনা করছি, তখন তাকে বলা হয় হিউম্যান জেনেটিক্স। এবার এই যে হিউম্যান জেনেটিক্সে যে বিভিন্ন ধরনের ট্রেট, এই যতখানি জিন দায়ী থাকুক না কেন, সেটা একটা পপুলেশন মানে হচ্ছে মেন্ডেলিয়ান পপুলেশন। অর্থাৎ একটা পপুলেশন, যে পপুলেশনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপর ইন্ডিভিজুয়ালের সাথে যদি র্যান্ডমলি মেটিং করে, তাহলে ভায়াবল অফস্প্রিং তৈরি করবে। বুঝা গেছে? তো সেই পপুলেশনকে বলা হয় মেন্ডেলিয়ান পপুলেশন। এরা একটা ইনব্রিডিং পপুলেশন হয়, নিজেদের মধ্যে মেট করে। হিউম্যান পপুলেশনে খুব কম পাওয়া যায়, সেজন্য এখানে মেজর কনস্টিটুয়েন্টস আছে, সমস্যা আছে। তো হিউম্যান পপুলেশন জেনেটিক্স হচ্ছে সেই সমস্ত ট্রেট, তার একটা জনগোষ্ঠীতে বিস্তার, অ্যালিলের বিস্তার, সেই জন্য বারবার অ্যালিল কথা এসছে। তা সেখানে ফান্ডামেন্টালস কথাটা বলতে গেলে বোঝা যায় যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান জেনেটিক্স মেজর মাইলস্টোন। এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান জেনেটিক্স, ইট স্টার্ট ফ্রম মেন্ডেল আপ টু নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশন।
It starts from Mendel up to neutral theory of molecular evolution. Professor Moto Kimura published one book in 1980, and the name of the book is The Neutral Theory of Molecular Evolution. And the second chapter of this book contains one write-up from Mendelism to population genetics up to the neutral theories. তাহলে ওই লেখাটার মধ্যে তোমরা মেন্ডেলিজমকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে তার পরবর্তীকালে কি আসলো করতে করতে নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশন, যেটা এভলিউশনারি জেনেটিক্সের একদম ফান্ডামেন্টাল জিনিস, সেখানে তোমাদের যেতে হবে। এই জায়গাটায় হিউম্যান পপুলেশন জেনেটিক্সের ফান্ডামেন্টালটা কিন্তু লুকিয়ে আছে। ফলে হিস্ট্রি যদি না জানা যায় তাহলে কিন্তু হবে না। এখানে কোথাও লেখা নেই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান পপুলেশন জেনেটিক্স, এখানে লেখা আছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান জেনেটিক্স। এখন এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান জেনেটিক্স স্টার্টস ডিউরিং দ্য 1910। কেন আমি মেন্ডেলকে কেন বললাম না? মেন্ডেল কিন্তু হিউম্যান পপুলেশন জেনেটিক্স নিয়ে কিছু সেরকম বলেনি। হিউম্যান পপুলেশন জেনেটিক্স নিয়ে উনি যেহেতু ফাদার অফ জেনেটিক্স, উনি একটা মাত্র জায়গায় বলেছিলেন যে জিনোটাইপ এবং ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি একটা ট্রেটের ফার্স্ট ফিলাল জেনারেশনে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি হবে 1:2:1 আর ফিনোটাইপ ফ্রিকোয়েন্সি হবে 3:1। কিন্তু পরবর্তীকালে এই মেন্ডেলের যে তত্ত্ব ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা কিন্তু হারিয়েই গেছিল। দীর্ঘ 40 বছর পর হুগো ডি ভ্রিস যখন 1900 সালে যে মিউটেশন থিওরি দিল এবং সে রিডিসকভারি অফ মেন্ডেলিজম, তার বিভিন্ন খোঁজ খবর করতে গিয়ে সে মেন্ডেলকে রিডিসকভারি করলো, তখন মানুষ জানতে পারলো যে ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কি করে এসছিল এবং মেন্ডেলের কাজ। কিন্তু এর 1900 সালের পরে এই 10 বছর দুটো কনসেপ্ট সাইমেলটেনিয়াসলি চলছিল। একটা চলছিল যে মেন্ডেলিজম, যেটা ল অফ সেগ্রিগেশন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট দিয়ে, আরেকটা চলছিল সাইমেলটেনিয়াসলি, সেটা হচ্ছে যে ডারউইনের ন্যাচারাল সিলেকশন অর্থাৎ ডারউইনিজম। অনেকগুলো তত্ত্ব ডারউইন দিয়েছিলেন, এই দুটো প্যারালালি চলছিল। এই প্যারালালি চলতে গিয়ে তখন বিজ্ঞানী হার্ডি এবং বিজ্ঞানী উইনবার্গ এরা দুজন কি করলো, এই দুটোকে এক করার চেষ্টা করলো এবং হিউম্যান পপুলেশন জেনেটিক্সে জন্ম দিল। 1910 সালে ওরা বলল যে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম ল। কি বলা হলো আবার বলছি, আগেও বলেছি, যে in a large random mating population where there is no evolutionary forces occur. What are those evolutionary forces? Like selection, mutation, admixture, recombination, whatever the things is, migration. If this is not occurred, then the genotype and gene frequencies are remaining same in generation after generation. যদি এটা এভলিউশনারি ফোর্সেস না কাজ করে তাহলে জিন বা জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি যেটা মেন্ডেল বলেছিল সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন একই থাকবে। এখন এই যে তত্ত্ব হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম ল, আমি প্রথম দিকে যখন পড়াতাম বা পড়তাম তখন হয়তো আমার মনে হতো যে এর কোনো এক্সিস্টেন্স আছে, কিন্তু আপাতপক্ষে এর কোনো এক্সিস্টেন্সই নেই, কারণ ম্যাথামেটিক্স বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট থিংস। ফলে হাইডেনবার্গ ইকুইলিব্রিয়াম ল অলসো দ্য অ্যাবস্ট্রাক্ট থিংস। অর্থাৎ এটা শুধুমাত্র সম্ভব যদি আমি থিওরিটিক্যালি এটাকে প্রুভ করি। প্র্যাকটিক্যালি আমি যদি পপুলেশনে দেখতে যাই হাইডেনবার্গ ইকুইলিব্রিয়াম ল, so it is quite difficult to find the gene and genotypic frequencies remaining same
in generation after generation as because we have not any power to resist the evolutionary forces in order to change the trait from generation after generation. তুমি কি কোনোদিন তোমার জিনকে যে ক্রসিং ওভার বা যে জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয় মায়োসিস সেল ডিভিশনের সময়, তুমি চেষ্টা করলেও তুমি এই ক্রসিং ওভার কি আটকাতে পারবে? তোমার হাতে নেই, আমার হাতে নেই, বলে এটা হবেই। আর একবার যখন ক্রসিং ওভার হচ্ছে তখন কি হবে, যে ওই জেনেটিক মেটেরিয়ালটা গ্যামেটের মধ্যে যখন এক্সচেঞ্জ হয়ে আসছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাচ্ছে, তখন অটোমেটিক্যালি যে ফাদার জেনারেশন থেকে অপসিং জেনারেশনে জেনেটিক কম্বিনেশন চেঞ্জই হয়ে থাকছে। আর হোয়াট এভার দ্য ফিনোটাইপস ইউ আর গেটিং, আমাদের যেরকম দেখতে বাবা মার থেকে, অটোমেটিক্যালি উই আর ডিফার from the phenotypic combination of our parents or grandparents to us, and it obviously it will change from us to our next generation and thereafter the generation. So throughout the generation the crossing over will be happen, and for that the genetic material will be exchanged, and for that the different type of gene combination will be occurred, and the expression are differ from one generation to the another generation. So on the basis of that particular concept, this is known as microevolution. So if the microevolution occurred in every generation, how can it be possible to get the Heisenberg equilibrium level population? So it can be seen in large population, you can estimate and but slightly differ. কিন্তু তুমি is quite impossible যে তুমি হাইডেনবার্গ ইকুইলিব্রিয়াম লতে কোনো একটা ট্রেট আছে সেটাকে তুমি প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারছো। এই 1910 সালের পর 1940 শতকের দিকে কি আসলো না, মডার্ন সিনথেটিক থিওরি। সেখানে আবার সেই মিক্সচার হলো যেখানে জেনেটিক্সের সাথে এভলিউশনের, এবং সেটাই দেখাচ্ছে যে অ্যানথ্রোপোলজি যেহেতু মানুষ কেন্দ্রিক অধ্যয়ন, অ্যানথ্রোপোলজি যেহেতু মানুষকেই স্টাডি করে, সেই জন্য এটা কি করে ডিফার করছে সেটাও একটা দেখার বিষয়। এখন এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান জেনেটিক্স, লাস্টে নিউট্রাল থিওরি অফ মলিকুলার এভলিউশন আছে। এই হিস্টোরিক্যাল জেনেসিসটা এখানে অনেকখানি ইনপুট করে দেওয়া আছে। এক নম্বর হচ্ছে মেন্ডেলস এক্সপেরিমেন্ট, মোনোহাইব্রিড ডাইহাইব্রিড ক্রস, প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন, independent assortment, concept of dominant recessive, genotype phenotype, homozygous heterozygous, back cause trace cause, Punnett square, এটা তোমরা আগেও পড়েছো। এটা হলো যে কি করে ল অফ সেগ্রিগেশন এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট কে ডিফাইন করলো মেন্ডেল বাই ইউজিং দ্য পিস গার্ডেন। সেকেন্ড হচ্ছে থার্ড যে পোরশনটা আসছে, যে ওই বললাম কার পিঠে চেপে ট্রেডটা যাচ্ছে, আমি আগেও বলেছিলাম যে অটোজোমের পিঠে চেপে গেলে অটোজোমাল ইনহেরিটেন্স, সেক্স ক্রোমোজোমের পিঠে চেপে গেলে সেক্স ক্রোমোজোমাল ইনহেরিটেন্স। তার মধ্যে কিছু ডমিনেন্ট ইনহেরিটেন্স আছে, কিছু রিসেসিভ ইনহেরিটেন্স আছে। যদি অটোজোমের ওপর দিয়ে ডমিনেন্ট ভাবে যায় তাহলে অটোজোমাল ডমিনেন্ট, আবার অটোজোমাল রিসেসিভ, সেক্স লিঙ্ক ডমিনেন্ট। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব কম এক্সাম্পল পাবে, XG ব্লাড গ্রুপ, XG ব্লাড গ্রুপ এটা পরীক্ষায় আসবে। X লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্স, যেমন কালার ব্লাইন্ডনেস, রেড গিল কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এবং ওয়াই লিঙ্কড ইনহেরিটেন্স ইন ম্যান, যেরকম হাইপারট্রিকোসিস অফ দ্য ইয়ার, লালু প্রসাদ যাদবের কানে যে গাদা গাদা চুল, এটা ওয়াই লিঙ্কড হচ্ছে শুধুমাত্র কনফাইন্ড টু দা মেল পপুলেশন। এখন এর পরেই আসলো যে কি এক্সেপশন আছে। মেন্ডেল তো সবকিছু বলতে পারেনি, মেন্ডেল বলতে পারেনি লিঙ্কেজ নিয়ে, মেন্ডেল বলতে পারেনি সেক্স ইনফ্লুয়েন্স নিয়ে, যেখানে হরমোন কাজ করছে, যেখানে সেক্স ক্রোমোজোমের কোনো কাজ নেই, এবং যেখানে এপিস্টেটিস কাজ করছে, যেখানে জিনোমিক ইমপ্রিন্টিং কাজ করছে, এসব জায়গায় মেন্ডেল কিন্তু তার তত্ত্ব খাটে না। কারণ লিঙ্কেজের ক্ষেত্রে বিশেষ করে 3-4টে যদি লিঙ্ক জিন, যেমন আমার RH ব্লাড গ্রুপ, সেখানে CDE জিন, 3টে একদম লিঙ্কড অবস্থায় থাকে। যখন ওদের ক্রোমোজোমাল এক্সচেঞ্জ হয়, মেটেরিয়াল জেনেটিক মেটেরিয়াল এক্সচেঞ্জ হয়, তখন এরা কি করে না নিয়ে নেয়, একই সঙ্গে চলে যায়।
মানে রাম গেলে শ্যাম যাবে, শ্যাম গেলে যদুও যাবে একসাথে। রাম আর শ্যাম আলাদা নেই, একসঙ্গে লাগানো আছে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু মেন্ডেলিজম খাটবে না। এরপরে আসা যাক আউটলাইন অফ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। জেনেটিক্সকে দুরকম ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ জেনেটিক্স, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। এবং কোয়ান্টিটেটিভ জেনেটিক্স যেখানে কোয়ান্টিফিকেশন করা যায়, সেই জায়গাগুলোকে বেসিক্যালি কমপ্লেক্স টাইপ অফ ইনহেরিটেন্স, যেমন তোমার হাইট, স্টেচার যাতে বলা হয়, এটা কমপ্লেক্স ইনহেরিটেন্স। বিভিন্ন ধরনের ডিজিজ কমপ্লেক্স ইনহেরিটেন্স, তার মধ্যে মাল্টিফ্যাক্টোরিয়াল আবার পলিজেনিক। মাল্টিফ্যাক্টোরিয়াল হচ্ছে যে ট্রেড বা যে ডিজিজ বা যে ফিজিক্যাল ফিচার শুধুমাত্র জিন দ্বারা দায়ী না, তার সঙ্গে এনভায়রনমেন্টও দায়ী, তাকে বলা হয় মাল্টিফ্যাক্টোরিয়াল। আবার পলিজেনিক, সেখানে শুধু জিন দায়ী। মাল্টিপল অ্যালিস, যেখানে মাল্টিপল অ্যালিস, যেমন এবিও ব্লাড গ্রুপ। আবার কোডমিনেন্স, যেমন মেন্ডেলের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে যদি দুটো ডিফারেন্ট সাদা এবং গোলাপি যদি ফুল হয়, তাদের যদি মিক্স করা হয় তাহলে বেগুনি গোলাপ হচ্ছে, সেখানে ডমিনেন্ট অ্যালিলটা প্রকাশ পাচ্ছে না বা দুটো একসাথে পাচ্ছে। বা এবি ব্লাড গ্রুপ, যেখানে এ এর অ্যান্টিজেনও আছে, আবার যেখানে বি অ্যান্টিজেনও আছে, কোডমিনেন্ট হিসেবে কাজ করছে। সেখানে মেন্ডেলিজম হয়তো আসতে পারছে না, এটা কমপ্লেক্স জিনিস। এবার হচ্ছে আউটলাইন অফ দ্য মেথোডোলজি অফ দ্য জেনেটিক্স। এখানে আমি আগেও বলেছিলাম যে এই যে পপুলেশন জেনেটিক্স, এটা একটা মেথডস। যেমন তোমার ফ্যামিলি মেথড, ট্রুইং মেথড দিয়ে হেরিডিবিলিটি এস্টিমেশন করা যায়। সাইটোজেনেটিক্স দিয়ে জিনের মধ্যে, সেলের মধ্যে কি করে হচ্ছে, কত অ্যালিল আছে, তার স্ট্রাকচারাল কতগুলো ভাগ আছে সেটা বোঝা যায়। সেরকম পপুলেশন জেনেটিক্স দিয়ে পপুলেশনে কিভাবে অ্যালিলটা বিস্তার লাভ করে আছে সেটা বোঝা যায়। যেহেতু অ্যানথ্রোপোলজি কোনো ইন্ডিভিজুয়াল মানুষকে নিয়ে চিন্তিত না, অ্যানথ্রোপোলজি পপুলেশন নিয়ে চিন্তিত, সেই জন্য আমরা পপুলেশন জেনেটিক্সে এটা আরো মেথোডোলজি হিসাবে পুরো ক্লিয়ারলি পড়বো, যাতে ম্যাক্রো এভলিউশন এবং মাইক্রো এভলিউশন কি করে হচ্ছে সেটাও একটা বড় জায়গায় আমরা দেখতে পাবো। এই জায়গায় দেখতে গেলে জেনেটিক্সটা ইকোলজি দিয়ে গভর্ন, যেমন মাল্টিফ্যাক্টোরিয়াল ইনহেরিটেন্স, এবং এখানে মাল্টিপল মর্ফ দেখা যায়, তাকে বলা হয় পলিমরফিজম। সেখানেও আমরা কনসেপ্টে আসবো, ফিনোটাইপ জিনোটাইপ কাকে বলে, আবার ফিনোকপি জিনোকপি কাকে বলে। তুমি হয়তো দেখছো যে একটা ফিনোটাইপ নিয়ে বলে একটা জিনের জন্য দায়ী, কিন্তু আলটিমেটলি সেটা জিনের জন্য দায়ী না। সেটা মাতৃ জরায়ুতে সে যখন বড় হচ্ছে তখন হয়তো কোনো রকমের তার সমস্যা তৈরি হয়েছিল বলে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ইন্ট্রা ইউটেরাইন এনভায়রনমেন্ট সেখানে সমস্যা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পলিমরফিজমকেও দেখবো যে কি করে একটা ট্রেড, একটা মর্ফ চলে গিয়ে তাকে আরেকটা মর্ফ, আরেকটা ফর্ম প্রতিস্থাপিত করে দিচ্ছে। আবার আমরা এও দেখবো যে কি করে একে অপরকে প্রতিস্থাপিত করছে না, তারা সবাই একটা পপুলেশনের মধ্যে আছে। সেখানে এক্সাম্পল দিলে দেখবো সিকেল সেল অ্যানিমিয়া এবং ম্যালেরিয়ার মধ্যে একটা সহাবস্থান আছে, যে ম্যালেরিয়া যেখানে আছে সেখানে সিকেল সেল অ্যানিমিক মানুষজন বেশি আছে। কারণ সিকেল সেল অ্যানিমিয়া যাদের আছে, সিকেল সেল ট্রেড যাদের আছে, তারা ম্যালেরিয়াল অ্যাডভান্টেজ, অর্থাৎ তাদের ম্যালেরিয়া অত তাড়াতাড়ি গ্রাস করতে পারে না। ফলে এটা নেচার তৈরি করে দিয়েছে, এটা এভলিউশন তৈরি করে দিয়েছে। এটাও কিন্তু আমাদের পড়ার বিষয়। আমরা দেখব যে রিলেশনশিপ অফ কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজেস উইথ ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের সাথে কি রিলেটেড আছে, এটা আমাদের কাছে খুব ভালো করে আমরা বুঝবো। থার্ড পোর্শন আছে ইকুইলিব্রিয়াম অফ অ্যালিল ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ অ্যালিল ফ্রিকোয়েন্সি, কনসেপ্ট অফ হাইড্রোব্লাক ইকুইলিব্রিয়াম, ইট অ্যাপ্লিকেশন, অল্টারেশন ইন এভলিউশনারি পার্সপেক্টিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্যালকোনারের একটা বই আছে, সেখানে খুব সুন্দর করে কি করে একটা পপুলেশনে ওটা হোমোজাইগোট বা একটা হেটেরোজাইগোট, তার ফ্রিকোয়েন্সি কত হতে পারে, কেন 50%-এর উপরে হেটেরোজাইগোট ফ্রিকোয়েন্সি উঠতে পারে না, সেটা খুব ভালো করে এক্সপ্লেন করে দেওয়া আছে। ফোর্থ হচ্ছে ডাইনামিক্স অফ অ্যালিল ফ্রিকোয়েন্সি, এভলিউশনারি ফোর্সেস। আমি আগেও বললাম এই যে হাইডেনবার্গ ইকুইলিব্রিয়াম লতে বলেছিল যে দেয়ার ইজ নো মিউটেশন, সিলেকশন, জেনেটিক ড্রিফট, জিন ফ্লো, ইনব্রিডিং যদি নো হয় তাহলে কিন্তু জিন এবং জিনোটাইপিক ফ্রিকোয়েন্সি রিমেইনিং সেম ইন জেনারেশন আফটার জেনারেশন। তাহলে এটা দেখতে হবে আমাদের যে এই জিনিসগুলো কি, মিউটেশন কাকে বলে, সিলেকশন কাকে বলে, ড্রিফট কাকে বলে, বটলনেক এফেক্ট কি, ফাউন্ডার এফেক্ট কি, জিন ফ্লো বলতে কি বোঝায়, এবং ইনব্রিডিং কোএফিসিয়েন্ট আমরা কি করে ক্যালকুলেট করব, এখানে আসবে এটা।
ইনব্রিডিং কোএফিসিয়েন্ট আমরা কি করে ক্যালকুলেট করব? থিটা দিয়ে। এটা একটু ম্যাথমেটিক্স আছে অল্প। 5 নম্বর ইউনিটে পপুলেশন স্ট্রাকচার এন্ড মিক্সচার, অবশ্যই, কারণ পপুলেশন স্ট্রাকচার কে ডিপেন্ড করে অ্যাডমিক্সচারের উপরে, অর্থাৎ কতখানি মাইগ্রেশন, ইনার মাইগ্রেশন হলো, আউটার মাইগ্রেশন হলো, ইমিগ্রেশন, এমিগ্রেশন, ঠিক আছে? এবং সেখানে র্যান্ডম বলতে কি বোঝায়, নন র্যান্ডম ম্যাটিং বলতে কি বোঝায়, পজিটিভ নেগেটিভ অ্যাসোসিয়েটিভ ম্যাটিং বলতে কি বোঝায়। আমাদের মানুষের ক্ষেত্রে আদৌ কি র্যান্ডম ম্যাটিং প্রযোজ্য? যদি প্রযোজ্য হয় তাহলে কিভাবে প্রযোজ্য? যদি প্রযোজ্য না হয় তাহলে কেন প্রযোজ্য না? আমরা কেন নন র্যান্ডম ম্যাটিং এর উপরে ডিপেন্ড করি? পজিটিভ অ্যাসোসিয়েটিভ ম্যাটিং কাকে বলে, নেগেটিভ অ্যাসোসিয়েটিভ কাকে বলে, যেখানে সিলেকশন কাজে দেয়, ব্রাহ্মণ ব্রাহ্মণকে বিয়ে করবে, পাল পালকে বিয়ে করবে, এখানে খুব ইম্পর্টেন্ট। এবং লাস্টলি আমরা এক জায়গায় আসবো যে হিউম্যান এভলিউশনারি জেনেটিক্স বেসিক কনসেপ্ট, অ্যাপ্লিকেশন ইন হিউম্যান ওয়েলফেয়ার। আমরা দেখব যে কিভাবে কোনো একটা পার্টিকুলার ডিজিজ তার এভলিউশনারি কনটেক্সটে কি করে চেঞ্জ হয়েছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, যে NIDDM, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেডিয়েটাস, it changed from this wild allele to twiddler's allele by using the concept of thrifty genotypic hypothesis. thrifty genotypic hypothesis এ আমরা বলছি যে অ্যালিলটা এক সময় মানুষের স্টারভেনশনের জন্য দায়ী ছিল, মানুষ যখন দুর্ভিক্ষে ছিল থাকতো তখন কি হতো, ওই জিনটা এমন সিনথেসিস মেটাবলিজম তৈরি করতো বডিতে যাতে আমাদের স্টোরেজ ফুডগুলো আমাদের বডিকে এনার্জি যোগাতো এবং আমরা বেঁচে থাকতাম। কিন্তু তখন আমাদের স্টারভেনশন ছিল, আমরা তখন দুর্ভিক্ষের মধ্যে পড়তাম, একদিন খাবার পেতাম তো এক সপ্তাহ খাবার পেতাম না। কিন্তু এখন কি, সকালবেলায় চাউমিন, দুপুরবেলায় ভাত, বিকেল বেলায় রোল, রাত্রিবেলায় পাঠার মাংস, তারপরের দিন প্রোগ্রাম, তারপরের দিন ওখানে ফিস্ট চলছে, তো ফিস্ট এন্ড ফিস্ট এন্ড ফিস্ট। সো these particular gene or gene combinations, they are acting in different way. হ্যাঁ, তারা উল্টো দিকে কাজ করছে, বিভিন্ন ধরনের ওবেসিটি বা তোমার তোমার তার ফলে NIDDM ডায়াবেটিস, হ্যাঁ, এই বা বিভিন্ন ধরনের তোমার ক্যান্সার, এগুলো ক্যান্সারের সেল গ্রো করছে। তো হিউম্যান ওয়েলফেয়ারে এই এভলিউশনারি জেনেটিক্সের জানার খুব দরকার আছে। ওয়াইল্ড টাইপ যদি না জানতে পারি তাহলে তার পরবর্তীকালে কি করে সেটা চেঞ্জ হলো সেটা আমরা জানতে পারবো না। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে কি ভ্যাকসিন তৈরি করার জন্য, এটা RNA ভাইরাস। এই RNA ভাইরাসের এটা সবথেকে বড় ধর্ম হচ্ছে, তোমরা জানো যে RNA স্প্লাইসিং হয় এবং RNA কম্বিনেশন চেঞ্জ করতে পারে খুব সুইফটলি। তাহলে ওয়াইল্ড টাইপকে ধরে, যদি ওয়াইল্ড টাইপ কিছু কোথা থেকে এসছে, কেন লোকে এত চিন্তিত যে কোথা থেকে এসছে কারণ তার ওয়াইল্ড টাইপটাকে যদি ধরা যায় তাহলে অটোমেটিক্যালি এটা সুযোগ হবে যে পরবর্তীকালে এর এভলিউশনারি অ্যাসপেক্টটা কিভাবে আসছে। এই যে বলছে যে প্রথমে করোনা ভাইরাস একরকম ছিল, এখন করোনা ভাইরাস আরো মারাত্মক হয়ে গেছে, এই স্টেটে, ভারতবর্ষে এই স্টেটে এই মারাত্মক স্ট্রেন পাওয়া যাচ্ছে। তাহলে করোনা ভাইরাস অলসো চেঞ্জিং দেয়ার স্ট্রাকচার, নট অনলি দেয়ার স্ট্রাকচার, যে RNA কম্বিনেশন চেঞ্জ হচ্ছে। এই RNA কম্বিনেশন চেঞ্জ হলে সে DNA কেও তার প্রোটিন সিনথেসিস করানোর ক্ষেত্রে অন্যরকম কম্বিনেশন তৈরি হবে, তাহলে ফিনোটাইপিক এক্সপ্রেশন আলাদা হবে। বলে দেখা যাচ্ছে যে অনেকে আসছে জ্বর আসছে আর অনেকে শুধু চোখে নাকে গন্ধ পাচ্ছে না, তার জন্য তার করোনা পজিটিভ চলে আসছে। অনেকে সাংঘাতিকভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাচ্ছে, অনেকের কিছুই হচ্ছে না, কোনো সম্ভাবনা নেই। ফলে দে আর অলসো ইভলভিং। দ্যাট ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য হোস্ট অ্যান্ড দ্য প্যাথোজেন। সব জায়গায় আছে যে হোস্ট কোনোদিন, প্যাথোজেন কোনোদিন হোস্টকে পুরো মেরে ফেলবে না। তুমি তোমার বাড়িকে টোটাল ভেঙে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে না, তাহলে তুমি থাকবে কোথায়? ফলে এই যে মিথজীবিত্ব, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভলিউশনারি জেনেটিক্স টু। এটা আমরা কিন্তু এক সময় পড়বো। ফলে আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দিস ইজ দ্য ওভারঅল syllabus for your 11T, and the question will come in different way. Question will come in a very basic fundamental থেকে question আসতে পারে, briefly discuss about the historical development of human genetics, what are different, briefly discuss the autosomal dominant, but differentiate between autosomal dominant and autosomal recessive trait with some examples. বা আসতে পারে what do you mean by linkage, বা আসতে পারে what is ecological genetics, briefly explain the balanced polymorphism by using the sickle cell trait, এটা আসতে পারে। বা আসতে পারে what is Heidelberg equilibrium principles,
what are the different application and alteration in human evolutionary perspective. আসতে পারে mutation, define mutation, what are the different kind of mutations, বা write a short note on the mutations. ফলে এই যে ওভারঅল কনসেপ্টটাকে মাথার মধ্যে নিতে হবে। মেথড আসতে পারে, আমার মনে হয় না শুধু পপুলেশন জেনেটিক্স যেহেতু এখানে আছে অত মেথড আসবে, তবে পপুলেশন জেনেটিক্স এর অবশ্যই ইনব্রিডিং কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন এবং জেনেটিক কনসিকুয়েন্সেস এর মধ্যে এখানে আমরা ম্যাথমেটিক্সটা করব, একটা অঙ্ক নিশ্চয়ই আসবে, এবং অ্যাডমিক্সচার রেট এবং বেসিক এভলিউশনারি জেনেটিক্স। ফলে the question will come in a different form, but you have to understand very meticulously that what is human population genetics and why human population genetics is very important for anthropology in the perspectives of human evolutions. That's very very important. So this is a fundamental, আজকে আমি বললাম, পরের দিন আমি অন্যভাবে ক্লাসে ঢুকবো। থ্যাংক ইউ।